তো সবে ট্রেলার দেখলাম রে, এখনো পুরো ফিল্ম বাকি। না তোকে মা হওয়ার সুযোগ দেবো, না ভালো স্ত্রীর মান্যতা দেবো। আর কখনো তুই কারো ভালো বোন হতে পারবি না। নারী জন্মের সার্থকতা হবে তোর অলিক স্বপ্ন। প্রতি মুহূর্তে তুই তোর ভাগ্যকে ঘৃণা করবি আর ভাববি তুই এই পৃথিবীতে ভগবানের একটা অভিষ। কিরে ভয় পেলি? আয় তোর জিভ দিয়ে চেটে চেটে আমার জুতোটাকে পরিষ্কার কর বলছি। না 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 আমি পারবো না। কার সালিকার এবারে এটা পরিষ্কার কর। চল এবার থেকে কুত্তা সকলে বেঁধে রাখি। রঙিলা আমি কি রঙিলা কষ্ট হয় তো তোমাদের। আমাকে ছেড়ে দাও, আমাকে এভাবে কষ্ট দিও না, আমাকে কষ্ট দিও না, আমাকে আমার ভীষণ কষ্ট হয়, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি অনুরোধ করছি তোমার কাছে। সাজ কুত্তা সাজ, কুত্তা সাজ বলছি। আমি কি শুনছি তুমি নাকি আমার ছেলে প্রকাশকে অ্যারেস্ট করতে এসেছো? সামান্য একজন ইন্সপেক্টর হয়ে তুমি হোম মিনিস্টারের ছেলেকে ধরতে এসেছো? আমাকে ক্ষমা করবেন স্যার, এছাড়া আমার কাছে কোনো উপায় নেই। উপায় বের করো, উপায় বের করো। স্যার কি আগে করছো? না মানে আমি নার্ভাস হয়ে যাচ্ছি স্যার। আমি কি করে প্রকাশ বাবুকে অ্যারেস্ট করবো? আমার কথা শুনুন স্যার, আমার কথা শুনুন। তারপর আপনার যা করার আপনি করবেন। আপনি আমাকে সাসপেন্ড করবেন বা তেপান্তরে পাঠিয়ে দেবেন, সেটা পরে চিন্তা করবেন। তার আগে আমার কথাটা শুনুন। যা বলা তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। বলছি মহিলা কমিশনের স্ট্রং প্রেসার স্যার। এই যে গীতা কখন এসে মহিলা কমিশনে কমপ্লেন করে গেছে, আর ওদিকে ডিজি বারবার আমাকে এই ম্যাটারটা মিটিয়ে নিতে নির্দেশ দিয়েছেন। আপনি তো জানেন স্যার, ডিজি ডাইরেক্ট কন্ট্রোল বাই মুখ্যমন্ত্রী। এই কি বলছো তুমি? প্রকাশ বাবুকে অ্যারেস্ট না করলে কামদুনি সন্দেশ খালের মতো কেলেঙ্কারি হয়ে যাবে। আরে আসল ম্যাটারটা কি বলো? বলছি স্যার, বলছি প্রকাশ বাবুকে অ্যারেস্ট করার পর আপনি একটা প্রেস মিটিং ডাকবেন। বলবেন রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আপনি নিজের ছেলেকে থানায় আত্মসমর্পণ করাচ্ছেন, কারণ আপনি নারী জাতিকে ভীষণ সম্মান করেন। নারী জাতির অসম্মান আপনি একদম সহ্য করতে পারেন না। তাই নিজের ছেলে অভিযোগ শুনে আপনি একদিন অপেক্ষা না করে নিজের ছেলেকে থানায় আত্মসমর্পণ করাচ্ছেন। তুমি কি ভাং টাং খেয়ে এখানে এসেছো? আপনি তো জানেন স্যার, এই অধম আপনার বিশ্বস্ত সার্ভেন্ট। কি বলতে চাইছো তুমি? বলছি আপনি একটা প্রেস মিটিং দেখি আপনার স্বচ্ছ ভাবমূর্তি জনসাধারণকে দেখাবেন, তাতে আপনি মুখ্যমন্ত্রীর গুড নজরে থাকবেন। সামনে ইলেকশন স্যার, নাহলে টিকিট পাবেন না। আপনি 2-4 জন গুন্ডাকে সাক্ষী করে আমার কাছে পাঠিয়ে দেবেন। প্রকাশের জন্য সাক্ষী, তারপর আমার গুন্ডারা কোর্টে সাক্ষী দেবে প্রকাশ নির্দোষ। না না, আরে না নয় তো কি বলবে? হোম মিনিস্টার ছেলে রাস্তার পাগলিকে একটা রেপ করেছে।
কে আছিস আমার বন্দুকটা নিয়ে গুলি করে শালার মাথার খুলিটা আমি উড়িয়ে দেবো। আমার কথা শুনুন স্যার, আমার কথা শুনুন। ওই শরীর আমি তোমাকে 2 মিনিট সময় দিলাম, হ্যাঁ স্যার। জাস্ট 2 মিনিট। যা বলা তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। বলছি স্যার, বলছি আপনার 2-4 জন গুন্ডা কোর্টে সাক্ষী দেবে যে প্রকাশ বাবু পাগলিকে রেপ করেছে। শরীর কিছুদিন কোর্টে ট্রায়াল চলবে, জজ সাহেব তারিখের পর তারিখ দেবেন, তারপর তারা আবার কোর্টে সাক্ষী দেবে অন স্পট প্রকাশ বাবুকে দেখেনি এবং রেপও করেনি, থানায় ধমক দিয়ে ভয় দেখিয়ে প্রকাশ বাবুর নামে সাক্ষী দিতে বাধ্য করেছে। ঠিক ঠিক ঠিক, এমনি হলে তো প্রকাশ নির্দোষে খালাস হয়ে যাবে। কিন্তু অফিসার, ওর বন্ধুরা যদি কোর্টে গিয়ে সব সত্যি কথাগুলো বলে দেয়, তারপরে দায়িত্ব আমার স্যার। স্যার একবার প্রকাশ বাবুকে ডাকুন। প্রকাশ, হ্যাঁ প্রকাশ, আমাকে ডাকছো না? শোন প্রকাশ, তুই অফিসারের সঙ্গে যা, তার সঙ্গে কোঅপারেশন করবি, আর দরকার হলে 1 মাস জেলে থাকবি। কোনো কিন্তু নয়, জেলে আমি তোর জন্য সমস্ত ব্যবস্থা করে রাখবো। একটা কথা কান খুলে শুনে রাখুন অফিসার, ওই রঘু আর গীতাকে এমন মার মারবো না, শালা রাস্তার কুকুর এমন মার কোনোদিন খায়নি। ওর কথা পরে চিন্তা করবে, ডাক আগে ওই পাগলিটার মরা দরকার। ও মরলে কেসটা আপনা আপনি ডিসমিস হয়ে যাবে। পাগলিটা নিশ্চয়ই মরবে। আপনাদের জন্য আর একটা খুশির খবর আছে। যে কি বলতে চাইছো তুমি? তার ভাই আর বাবাকে আমি শেঠজি নার্সিং হোমে ভর্তি করে দিয়েছি। এইবার তোমাকে অভিমন্যুর মতো সপ্তরথী মিলে চক্রগুহে ঘিরে ফেলেছি। আবার কোনো পথ নেই, পালিয়ে যাবে কোথায়? এইবার আমি তোমাকে বুঝিয়ে দেব রাজনীতি কাকে বলে। हे आँखों जो शाम का दर्शन किया करे, ऐसे से जो प्रभु चरण में बंधन किया करे, बेकार वो मुख है, बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में, मुख वो है जो हरि नाम का सुमिरन किया करे। हीरे मोती हीरे मोती से नहीं शोभा है हाथ की, जो हाथ है भगवान का पूजन किया करे। मरकर भी अमर नाम उस जीविका जग में, प्रभु प्रेम में बलिदान जो जीवन किया करे। ऐसी लागी लगन, ऐसी लागी लगन, ऐसी लागी लगन, लागी लागी रे लगन, ऐसी लागी लगन मेरा हो गई मगन, ऐसी लागी लगन मेरा हो गई मगन, वो तो गली 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 हरी हरी गुन गाने लगी, ऐसी लागी लगन मेरा हो गई मगन।
প্রাণটা আমার ঠান্ডা হয়ে গেল গো। আজ কতদিন পরে এই রাজবাড়িতে পূজা পাঠ হচ্ছে গো। না না, আমাকে আর দেরি করলে চলবে নাই, আমাকে যে শহরে যেতে হবে গো, শহরে। আরে এই শরৎ, এই সাত সকালে লাঠি কম্বলে তুমি কোথায় যাচ্ছ? শহরে যাবো কে দিদিমণি, শহরে আমার বোনটারে খুঁজতে। আমি যে আমার বোনটারে খুব ভালোবাসি গো দিদিমণি। সরোজ? হ্যাঁ গো দিদিমণি, সেদিন বাজারে ওই শালা কুত্তার বাচ্চা আমার বোনের গায়ে হাত দিয়েছিল বলে ওর হাত দুটো আমি কেটে নিয়েছিলাম। বাবা বাবা, মহান কাজ করে ফেলেছো। আর সেই জন্য তো সরকার তোমাকে পদ্মশ্রী বদলে 5 বছর জেলে করেছিল। এখনো তোমার ঘুম ভাঙেনি? না, ঘুম ভাঙে লাই গো দিদিমণি, ঘুম ভাঙে লাই। আমার বোনের জন্য আমি সারা জীবন জেল কাটতে রাজি আছি। হ্যাঁ সরোজ, তুমি শুধু তোমার ঠাকুরে বইলো, আমি যেন আমার বোনটারে খুঁজে পাই। আমি চললাম গো দিদিমণি, চললাম। আরে এই সরোজ, তুমি চলে গেলে রঘুবাবুর সম্বন্ধে আমাকে কে বলবে? কেন তিনি গোপদারি রেখে পাগলের মতো গাঁজা খান রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছেন? সে বলেই তো গোপদারি রেখে পাগলের মতো গাঁজা টানছে গো দিদিমণি। সরোজ, তার জায়গায় অন্য কোনো মানুষ থাকলে এতদিনে কবেই আত্মহত্যা হত্যা করতো। কি বলছো হ্যাঁ গো তুমি? দিদিমণি, আজ থেকে 5 বছর আগে যে রঘুবীর রায় মারা গেছে গো দিদিমণি, তার নির্জীব আত্মাটা ওই সজীব শরীরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে গো। আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না। তার কথা না বোঝাই ভালো গো, কারণ সে এক এমন করুণ কাহিনীর নায়ক যে কাহিনী শুনলে পাথরের চোখ ফেটেও জল গড়িয়ে আসবে গো দিদি। আমি শুনতে চাই সরোজ, তুমি আমাকে বলো, তুমি আমাকে বলো। সে কাহিনী শুনতে গেলে দিলটারে যে পাথর করতে হবে গো দিদিমণি। আমি প্রস্তুত সরোজ, তুমি আমাকে বলো। তাহলে শুনো, সে এক এমন সুপ্ত আগ্নেয়গিরির ঘটনা, যে আগ্নেয়গিরি একদিন আগুন ছড়াইছিল। Now you are under arrest. এই তুমি কি বললে? আর একবার বলো, তোমার কথাটা না আমি ঠিক শুনতে পেলাম না। তোকে অ্যারেস্ট করবো বলে বললাম। আরে দিনরাত শর্মা কি তোর অফিসের পিয়ন হবে? পিয়ন হবি না, পিয়নের জুতোর থেকে আরো হিল হবে। ওই, তুই যার সঙ্গে কথা বলছিস সে একজন মান্যবর বিধায়ক না, বরং আমি যার সাথে কথা বলছি সেটা জঘন্য অপরাধী, যে জঙ্গল মরে নিরীহ আদিবাসীদের রক্ত চষে জোর করে জমি দখল করে, কয়লা পাচার করে, মদের ভাটি চালায়, আর কেউ প্রতিবাদ করতে এলে তাকে গুন্ডা লাগে মার্ডার করে। আইপিএস অফিসার রঘুবীর রায়, দ্য সুপারিনটেন্ডেন্ট পুলিশ অফ ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট। রেসপেক্ট দিয়ে কথা বল। রঘুবীর রায় তোর ভাড়াটা গুন্ডা নয়। তুই যার সঙ্গে কথা বলছিস সেও জনগণের দ্বারা নির্বাচিত একজন জনপ্রতিনিধি। যে জনপ্রতিনিধি এই সাধারণ মানুষের জন্য জীবন উৎসর্গ করে দেয়, এই রঘুর কাছে তার আগে একটা ভগবান। আর যে জনপ্রতিনিধি ভণ্ড সাথে সাধারণ মানুষকে ঠকায়, তার আগে একটা শয়তান। আওয়াজ নিচে। ভালো ভালো যাবি নাকি বলে প্রয়োগ করবো? আমাকে অ্যারেস্ট করতে হলে ওয়ারেন্ট দরকার। ওয়ারেন্ট? জানি জানি জানি, আর তাও সঙ্গে করে এনেছি। আরে একজন বিধায়ককে অ্যারেস্ট করতে হলে মুখ্যমন্ত্রী পারমিশন দরকার। পারমিশন? আইনের বই পড়েছি আর তাও সঙ্গে করে এনেছি। এবার বল, ভালো ভালো যাবি নাকি তোর কোমরে দড়ি বেঁধে তোকে দৌড়তে 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 নিয়ে যাবো? এই রঘু, কাজটা কিন্তু একেবারে ঠিক হচ্ছে না। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা পরে দেখা যাবে। আগে থানায় চল, 3rd ডিগ্রি ট্রিটমেন্ট করে বুঝিয়ে দেবো আসলে তোর জন্য কোনটা ঠিক আর কোনটা ভুল। চল চল শালা, চল চল। এর পরিণাম কিন্তু তোকে ভোগ করতে হবে। আরে আমি তো 2 দিন পরে বেল নিয়ে বেরিয়ে আসবো, তারপর তোর কি হবে রে? তোর কি হবে? তুই তো রাজনীতির কিছুই জানিস না। তোর মতো অনেক জেনারেল অফিসারকে না আমি সিধে করে দিয়েছি। তোর তো গাল টিপলে দুধ বেরোবে। তুই জানিস না আমি কি জিনিস? জেল থেকে বেরিয়েছে আমি তোকে বুঝিয়ে দেব।
রাজনীতি কি জিনিস? বৌদি তুমি এখানে, আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কি হয়েছে সাথে বলো। এই দেখো না, আমি কখন থেকে রাখি নিয়ে বসে আছি, দাদার কোনো পাত্তাই নেই। তোর ভালো লাগে না? আর দেখো দেখো সাথে, এই দুষ্টুটার চোখে একদম ঘুম নেই। কি রে দুষ্টু, ঘুমোসনি কেন? শোনা আমার, ঘুমাবি যা। দাঁড়াও সাথে, ওকে আমি দোলনায় শুয়ে রেখে আসি। সাথী, আমার মনে হয় তোমার দাদা আজ আর আসবে না, তাই এসব রাখি টাখি রেখে চলো খেয়ে দিয়ে শুয়ে পড়ি। আর তোমার দাদা এলে বলবো শুয়ে পড়ো, কাল সকাল হলে রাখি বাঁধবে। বৌদি, আজ যে রাখি পূর্ণিমা, আজকের দিনে অমন কথা কেউ বলে? এতে আমাদের দোষটা কোথায় বলো তো সাথী? তুমি যাকে রাখি পরাবে তার তো এখনো কোনো দেখা সাক্ষাৎ নেই। সত্যি বলছি সাথী, আগে জানলে না এই পুলিশকে আমি কিছুতেই বিয়ে করতাম না। বৌদি তুমি এই কথা বলছো? মা কালীর দিবি বলছি, তুমি জানো না সাথী, তোমার দাদার উপর আমার বহুত রাগ। আমার দাদা না হয় পুলিশ অফিসার, কিন্তু তোমার দাদাও তো পুলিশ, দুজনে একই নৌকোর মাঝি। ঠিকই তো, কে যে বলেছিল না এদের পুলিশের চাকরি করতে, ভগবান জানে। জানো সাথী, তোমার দাদা যতক্ষণ না বাড়ি ফিরে আমার চোখে নিয়ে খুব চিন্তা হয় সাথী। ও বৌদি, তুমি দাদাকে বলো না পুলিশের চাকরিটাই ছেড়ে দিতে, সরকার কি ওকে বেঁধে রেখেছে নাকি? আরে কতবার বলেছি, সে কি আর আমার কথা শোনে? তুমি না হয় রাজার ঘরের মেয়ে, কিন্তু আমার দাদা অনেক কষ্ট করে লেখাপড়া করেছে সাথী। নিজের স্কলারশিপের টাকায় আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং পাশ করেছে যখন, তখন ইঞ্জিনিয়ার না হয়ে আইপিএস অফিসার হয়েছে কেন? তুমি জানো না সাথী, তোমার দাদাকে বিয়ে করার পর থেকে আমার যে ওকে নিয়ে খুব ভয় হয় সাথী। আমাদের খোকা জন্মানোর পর থেকে আমার যে জীবনের প্রতি লোভটা আরো বেড়ে গেছে সাথী। শুধু মনে হয় আমার বা তোমার দাদা যদি হঠাৎ করে কিছু একটা। ওই দেখো দাদা সরোজ আসছে। ওরে বাপ, এ তো পুরো বিষধর সাপ রে ভাই। শোন বোন, আজকে রাখি পূর্ণিমার দিনে দেরিতে আসার জন্য এই দেখ আমি তোর কাছে কাঁধে উঠে বস করছি। এই 1 2 3। দাদা আমি না, বৌদি রাগ করেছে। আরে যা বৌদি রাগ ভাঙাবি, যা না যা। আরে দাঁড়া, সব ঠিক হয়ে যাবে, দাঁড়া। হে মা ভবতারিণী, হে মা মনসা, ওই রাগটা একটু ভাঙিয়ে দাও গো মা। এই দেখো, এই ইউনিফর্মে থেকেও আমি তোমার কাছে কাঁধ ধরে উঠে বস করছি। এই 1 2 3। এবার তো শান্ত হয়ে যা রে মা। এই আমাকে একদম রাগাবে না কিন্তু বলে দিচ্ছি। বাপ রে বাপ, বৌদিমণি একবার রেগে লাল হয়ে গেছে গো। সাক্ষাৎ মা কালিয়ে শুধু খড়গোটা ধরিয়ে দেবার অপেক্ষা। এই বুঝলি সরোজ, আমার শ্বশুর মশাই কিন্তু নামটা একদম ঠিক রাখেনি, বুঝলি? কেন এই নাম রাখা দরকার ছিল রানী লক্ষ্মীবাই। দাদা, বৌদি এখন রেগে গেছে। কি বলিস? কারোর সঙ্গে কথা বলবে না, তোদের পরিশ্রম বৃথা। এই সরোজ, আরে কিসব বলে রে, মানে এতক্ষণ কান ধরে উঠবস করলাম, সবটাই বৃথা। কি স্ত্রী আবার স্বামীর কথা শুনবে না? দাঁড়া, দেখাচ্ছি মজা। তবে রে সুন্দরী গো, দোহাই মান করো না। সুন্দরী গো, দোহাই মান করো না। আজ নিশীথে আছে ডাকো না, বলো না। সুন্দরী গো, দোহাই মান করো না। সুন্দরী গো, দোহাই মান করো না। সুন্দরী গো, দোহাই রঘু মান করো না। বাবা, মান অভিমানের পালা শেষ হয়েছে, এবার নাও গো তাড়াতাড়ি রাখি বাঁধার কাজটা শুরু করো গো। আরে মিঠাই আছে তো নাকি?
হাম ভাই সাথে মোর কত না আপন, নেই ভুলে যাওয়ার কোনোই কারণ। ভাই সাথে মোর কত না আপন, নেই ভুলে যাওয়ার কোনোই কারণ। তোর মনে কবু দেব না তো দুঃখ, তোর মনে কবু দেব না তো দুঃখ, আশাবো তোকে সারা জীবন। রাখি বাঁধলে মোর রাখবে মা, রাখি বাঁধলে মোর রাখবে মা। ভাই সাথে মোর কত না আপন, নেই ভুলে যাওয়ার কোনোই কারণ। ভাই সাথে মোর কত না আপন, ভাই সাথে মোর কত না আপন, নেই ভুলে যাওয়ার যাক, রাখি পর্ব শেষ হলো। এবার বল বোন, আজকের দিনে তোর কি চাই? আমি চাইলাম আর তুই দিয়ে দিলি। তুই এমন করে কেন বলছিস? আজ তুই যা চাইবি তোকে আমি হৃদয় ভরে দেবো। দাদা, ঘরের ভেতরে টেবিলের ড্রয়ারের মধ্যে রাখা একটা হলুদ খাম আছে। আচ্ছা। ওটা দিলেই আমার রাখির পাওনা পাওয়া হয়ে যাবে। আচ্ছা শোনা বল আমার, এই সরো। হ্যাঁ আরে তাড়াতাড়ি যা হলুদ কামটা নিয়ে আয়। আমি এক্ষুনি নিয়ে আসছি গো বাবু। আচ্ছা সাথী, ওই হলুদ খামের মধ্যে কি আছে? সার্টিফিকেট। সার্টিফিকেট? এই সাথী কিসের সার্টিফিকেট? ম্যারেজ সার্টিফিকেট। রঙিলা সলে ফুল রঙিলা, সাথীর সঙ্গে আমার ম্যারেজ সার্টিফিকেট। দীনদয়াল আর প্রকাশ রচনা করেছিল এক গভীর ষড়যন্ত্রে, আর সেই জন্য ভুলিয়ে ভালিয়ে সাথীকে ভালোবাসার জালে ফাঁসিয়ে প্রকাশ তাকে বিয়ে করেছিল কোর্টে। ডোনা আর প্রকাশ মিলে রঘুর উপর প্রতিশোধ নেওয়ার প্রথম ধাপ। রঘু আইআইটিতে ভর্তি হলে ডোনাও সেখানে ভর্তি হয়। দুজনের মধ্যে পরিচয় হয়, পরিচয় বদলালো এক নিবিড় সম্পর্কে। আর ডোনা ধীরে ধীরে একতরফা রঘুকে ভালোবেসে ফেললো, আর রঘু ডোনার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে সমী দিদিমণিকে বিয়ে করলে শুরু হয় এক মহাসংঘাত। এই দাদা, তোকে না জানিয়ে বিয়ে করে আমি ভীষণ ভুল করে ফেলেছি রে। প্রকাশকে আমার জীবনে থেকে অনেক অনেক বেশি ভালোবাসি। প্রকাশের বাবা আমাদের এই বিয়েটা মেনে নেবে না বলে প্রকাশ আমাকে বলেছিল চলো আমরা লুকিয়ে রেজিস্ট্রি ম্যারেজ করে ফেলি। প্রকাশের বাবা আমাদের এই বিয়েটা মেনে নেয় রে দাদা। তোর অনুমতি না নিয়ে তোর মনে দুঃখ দিয়ে বিয়ে করে আমি ভীষণ ভুল করে ফেলেছি রে দাদা। তুই আমাকে ক্ষমা করে দে রে দাদা, ক্ষমা করে দে, ক্ষমা করে দে। আরে পাগলি, এই সোনা বোনটি আমার, এদের পাথরের চক্রান্ত জালটা তুই তুই কেমন করে বুঝতে পারলি না? কেমন করে বুঝতে পারলি না? এরা এরা আমাদের ভাই বোনকে এমন ভাবে ফাঁসিয়ে দিয়েছে যে সারাটা জীবন চেষ্টা করে আমরা ওই চক্রান্ত জাল থেকে কোনোদিন বেরোতে পারবো না রে সাথী। সারাটা জীবন শুধু ছটপট করে মরতে হবে রে সাথে। ছটপট। আরে সে ছোট্টবেলা থেকে তুই তো সব কাজ আমায় জিজ্ঞেস করে করতিস রে সাথে। তাহলে আজ তুই কি করলি রে সাথে? আমাকে তুই ক্ষমা করে দে। রঙিলা সলে ফুল রঙিলা। দেখুন, আপনি অযথা আমার স্ত্রীকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। স্ত্রী, আমি মানছি ও আপনার স্ত্রী। আজ রাখি বন্ধনের দিনে এই রাখি দড়িটা যে এতটা দুর্বল হয়ে যাবে সেটা আমি হাতে নাতে প্রমাণ পেয়ে গেলাম। আজ আমার মতো এই সমাজে সব দাদারে ধোঁকা খাবে যদি তার বোনের স্বামীর সামনে এই নিজে দাদা অসহায় বোধ মনে করবে। অসহায় বোধ। না দাদা না, আমাকে তুমি অমন করে কাঁদিও না দাদা, অমন করে কাঁদিও না। আরে কে কাকে কাঁদানো? তুই আমাকে কাঁদালি না আমি তোকে কাঁদালাম? বললা চুপ করে দাঁড়িয়েছিস কেন? কে কাকে কাঁদানো? তুই আমাকে কাঁদালি না আমি তোকে কাঁদালাম? আমাকে তুমি ক্ষমা করে দাও দাদা, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। কাঁদ সাথী কাঁদ, আরো জোরে জোরে কাঁদ রে সাথী।
আরো মন খুলে কাঁদ সাথী, আরো জোরে জোরে কাঁদ। আজ আমরা ভাই বোন এমন কান্না কাঁদবো, এই স্বয়ং ভগবান আমাদের কান্না দেখে সহ্য করতে পারবে না রে সাথী, কোনদিন সহ্য করতে পারবে না রে সাথী, কোনদিন না রে। শোন প্রকাশ শর্মা, আমার বোনকে বিয়ে করার পেছনে তোর আর তোর বাস্টার বাপের যে ষড়যন্ত্র আছে সেটা আমি ভালো করে জানি। কিন্তু একটা কথা কান খুলে শুনে না, আজ আমার বোন তোর মিথ্যে প্রেমে জালে ফেসে গেছে। আমি যদি তাকে বলি তোকে ডিভোর্স দিতে, সে আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে, কেননা সে তোর মিথ্যে ভালোবাসাকে সত্যি বলে ভেবে নিয়েছে। কিন্তু একটা কথা কান খুলে শুনে না, যেদিন তুই আমার বোনের চোখের জলের কারণ হবি সেদিন কিন্তু তুই কাঁদবি, আর তোকে কাঁদাবো আমি। যা সাথী যা, যত তাড়াতাড়ি পারিস তোর স্বামীকে নিয়ে তুই এখান থেকে চলে যা, চলে যা সাথী, যা আমার সামনে থেকে যা। কোথায় রে তুই? আমি যে তোকে খুব ভালোবাসি রে বোন, আমি যে তোকে খুব ভালোবাসি রে সাথী। সাথী একবার তুই আমার কাছে ফিরে আয় রে সাথী, আমি তোকে দু হাতে বুকের মাথায় আগলে রাখবো রে সাথী। এই সাথী, আমি যে তোকে খুব ভালোবাসি রে সাথী, আমি যে তোকে খুব প্লিজ সুমি, আমার ছেড়ে দাও সুমি, আমার একটু একা কাঁদতে দাও সুমি, আমাকে মন খুলে একা কাঁদতে দাও সুমি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি, ছেড়ে দাও সুমি, ছাড়ো সুমি, আমাকে একা থাকতে দাও সুমি, ছাড়ো সুমি, প্লিজ ছেড়ে দাও সুমি। You bastard! রঘু, এই রঘু, এখানে কেউ নেই রঘু, শুধু তুমি আর আমি। আমি তোমাকে কথা দিচ্ছি রঘু, আমার অতৃপ্ত আত্মার তৃপ্তি হয়ে গেলে আমি তোমাকে ছেড়ে দেবো, আর তা না হলে তুমি মরে গেলেও তোমার সব দেহকে আমি ক্ষমা করবো না। ও নো 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 নো, প্লিজ প্লিজ রঘু, প্লিজ এসো এসো, বলছি এসো। তোমার কামনা লাগুলে আমাকে পুড়িয়ে ছাই করে দাও রঘু, পুড়িয়ে ছাই করে দাও। কিসমি রঘু, কিসমি কিসমি রঘু, কিসমি প্লিজ কিসমি। তুই কাঠ না পাথরে তৈরি বে, তোকে এত অপমান করার পরেও তোর গায়ে একটু ছ্যাঁকা লাগছে না? বল, একটু ছ্যাঁকা লাগছে না? এটা আঘাত, আর এই আঘাত দীর্ঘ 10 বছর বুকে নিয়ে বেরিয়েছি। আচ্ছা, এই আঘাতে মারামার বদলে আমি ছিটিয়ে চলেছি মোটা মোটা লবণ। গেট আউট, আই সে ইউ গেট আউট। যাবো, এসেছি যখন নিশ্চয় যাবো, কিন্তু আজ থেকে তোর মনের চিতা আমাদের বাড়িতে প্রতিনিয়ত জ্বলবে, প্রতিনিয়ত। বাই ডার্লিং। ওদিকে সাথী প্রকাশের ঘরে অকথ্য অত্যাচার ও নির্যাতন সয়ে চলেছিল। এদিকে রঘু তার বোনের দুর্দশার কথা ভেবে দিনে দিনে ভেঙে পড়েছিল, তাতেও ডোনার রাগ মেটেনি। তাই সে একদিন আমি দোল্লাই
ছেড়ে দিলাম রে রঙ্গিলা সালি ফুল রঙ্গিলা আমাকে মারতে ছুটে এসেছিলি না তোকেও তোর ছেলের কাছে পাঠিয়ে দেবো রে প্রকাশ চল মেয়েটাকে গাছে ঝুলিয়ে দিয়ে আগুন জ্বালিয়ে দি বৌদিমণি কোথায় গেল? একটু আগে যে বৌদিমণি আমাকে ডাকছিল, বৌদিমণি ও কি ওরা ওরা আমার বৌদিমণিকে পুড়িয়ে দিচ্ছে। আমি আসছি গো বৌদিমণি, আমি আসছি। দাদা বাবু, দাদা বাবু, ওরা ওরা আমার বৌদিমণিকে মেরে পুড়িয়ে দিয়েছে গো। দাদা বাবু দেখো গো, আমাদের আমাদের কখন সোনার কাইটা হাত হতে পারে না, হতে পারে না। আমি জানি, আমি জানি তুমি ভগবান নাও, তুমি না পাথরের মূর্তি, না আছে তোমার জীবন, না আছে তোমার বিচার করার ক্ষমতা। আমি জানি, আমি জানি তুমি মিথ্যে, তোমার জীবন মিথ্যে, তোমার লীলা খেলা সব মিথ্যে। তুমি মিথ্যে, তুমি মিথ্যে, তুমি মিথ্যে ঈশ্বর, তুমি মিথ্যে। দাদা বাবু সেদিন সেদিন আমার চোখের সামনে বৌদিমণির দেহটা পুড়ে ছাই হয়ে গেল গো দিদিমণি। আর আর ওই শয়তান দিনদয়াল স্যার বাপ চক্রান্ত করে ক্রাইম ব্রাঞ্চকে ঘুষ দিয়ে রঘুকে স্ত্রী পুত্র খুনের অপরাধে জেলে পাঠিয়ে দিল গো। আর আর সেদিন থেকেই মরে গেল রঘুবীর রায়। আর কতদিন, আর কতদিন এই অন্যায় অত্যাচার চলবে তুমি বলতে পারো দিদিমণি? এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে দেশের সমস্ত মানুষকে যে একদিন প্রতিবাদে গর্জে উঠতে হবে গো। আর আর সে প্রতিবাদের মধ্য দিয়ে যে আসবে পরিবর্তন গো দিদিমণি। আর সে পরিবর্তন আনতে হবে তোমাকে। হ্যাঁ গো দিদিমণি, তোমাকে। তোমার হাত ধরে উঠবে নতুন দিনের নতুন সূর্য। সরোজ বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলো উঠবে ভরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলো উঠবে ভরে, জীর্ণ মতবাদ ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। সরোজ, এই তুমি আমাকে কি কথা শোনালে সরোজ? এই তুমি
আমাকে কি কথা শোনালে? রঘুবাবু এত নিপীড়ে সহ্য করে সবারই বেঁচে আছেন। হে ঈশ্বর, এত পাপ কি তোমার চোখে পড়ে না গো ঠাকুর? এত পাপ কি তোমার চোখে পড়ে না? কি ম্যাডাম একা একা দাঁড়িয়ে কার সাথে গল্প করছেন? ভাগ্যের সঙ্গে। ম্যাডাম ভাগ্যের সঙ্গে রঘুবাবু? ম্যাডাম জানেন রঘুবাবু, আপনার আমার পথে যে একই। আপনি সবারই নিঃস্ব আর আমি সব থাকতেও নিঃস্ব। হ্যাঁ রঘুবাবু, আপনাকে নতুন করে বাঁচতে হবে, অতীতকে ভুলে নতুন জীবনে ফিরতে হবে। না না ম্যাডাম না, আমি পারবো না ম্যাডাম, আমি পারবো না। পারতে আপনাকে হবে রঘুবাবু, পারতে আপনাকে হবে। কারণ 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 আমি যে আমার মনের অজান্তে কখনো আপনাকে ভালোবেসে। না না ম্যাডাম না, এই ভালোবাসা শব্দটা শুনে আমার কেমন যেন ভয় করে ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, কারণ ওরা আবার আপনার কোনো ক্ষতি করে দেবে না তো ম্যাডাম? না গো না, তোমার ভালোবাসা আছে, আর আছে আমার বাবা মায়ের আশীর্বাদ। তুমি শুধু সারাটা জীবন আমাকে এইভাবে আগলে রেখো। রাখবো ম্যাডাম, সারাটা জীবন এভাবে হৃদয়ের মাঝে আগলে রাখবো। सुबह से लेकर शाम तक, शाम से लेकर रात तक, रात से लेकर सुबह तक, सुबह से फिर शाम तक मुझे प्यार करो, मुझे प्यार करो, हो मुझे प्यार करो, हो मुझे प्यार करो। कुछ भी कर लो लेकिन रखना यार, और पिया कुछ भी कर लो लेकिन रखना यार। कुछ शादी से पहले, कुछ शादी के बाद। हो प्यार में अभी इतनी शर्तें कौन रखेगा यार? कुछ शादी से पहले, कुछ शादी से बाद। ओ दूर से लेकर पास तक, पास से लेकर दूर तक, इन होठों की प्यास तक भरते हैं अकाल तक। मुझे प्यार करो, ओ मुझे प्यार करो, मुझे प्यार करो, हो मुझे प्यार करो। এ তো আমার মায়ের কণ্ঠস্বর। তাহলে কি আমার মা এই নার্সিং হোমে এসেছে? মা, মা, মা তুমি এখানে কি করে এলে? তুই যে অটো করে তোর বাবাকে এখানে এনেছিলি, হ্যাঁ। আমি খুঁজে খুঁজে সেই অটোওয়ালাকে নিয়েই এখানে এসেছি। মা, জানো কি তুমি জানো কি তুমি এসেছো? ওগো ওগো, তুমি কেমন আছো? তোমার শরীর ভালো আছে তো? জানো কি এই বয়সে স্বামী স্ত্রী আলাদা থাকলে কেউ কি ভালো থাকতে পারে? না না না, আমি আর এখানে থাকবো না। তুমি আমাকে বাড়ি নিয়ে চলো, তোমার সেবা যত্ন পেলে আমি সুস্থ হয়ে যাব। আর আমার ওষুধ লাগবে না, ওষুধ লাগবে না। না মা, ডাক্তারবাবু বাবাকে আরো বেশ কিছুদিন অবজারভেশনে রাখতে বলেছে। আচ্ছা, তুমি এমন ছেলে মানুষই করলে তোমার রোগ কি করে ভালো হবে বলো তো? তুমি বাবার কথা একদম চিন্তা করো না মা, বাবার ব্যাপারটা আমি বুঝে নেব। আচ্ছা মা, তুমি কেঁদে কেঁদে এই নার্সিং হোমে এসেছো কেন? কি হয়েছে? আমি পাইনি অতনু, আমি
কাকে খুঁজে পাওনি? দুদিন হলো খুঁজে খুঁজে আমি হয়রান হয়ে গেলাম, কিন্তু আমার অভিকে আমি কোথাও খুঁজে পেলাম না। জানুকি, তুমি কি বলছো জানুকি? দুদিন হলো সে খুব বায়না করছিল গীতাকে খুঁজতে সে শহরে যাবে। আমি তার উপর খুব বিরক্ত হলাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে সে আমার কাছে শুয়েছিল, কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি কি? আমার অভি আর ঘরের ভেতর নেই। আমার মনে হয় আমার অভিজ্ঞতাকে খুঁজতে এই কলকাতা শহরে এসেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, সে এই কলকাতাতেই এসেছে। আচ্ছা, এত বড় কলকাতা শহরে আমরা আমাদের ছেলেকে খুঁজে পাবো তো? নিশ্চয়ই পাবো। আচ্ছা মা, তুমি কাঁদলে কি আমরা আমার দাদাকে পেয়ে যাব? তুমি একটু ধৈর্য ধরো। কি করে ধৈর্য ধরবো? আমার মনে হাবাগোবা ছেলেটা, তার মাথায় বুদ্ধি শুনতে কিছু নেই। কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে, একমাত্র ভগবানই জানে। বাবা, মা তোমার পাশে থাকলো, আমি দাদাকে খুঁজতে যাচ্ছি। আমি থানায় গিয়ে প্রথমে একটা মিসিং ডায়েরি করব, তারপর পুরো শহরটা আমি দাদাকে খুঁজে দেখবো। আমি আসছি। আমিও তোর সঙ্গে যাবো বাবা। আচ্ছা মা, সবাই চলে গেলে বাবার পাশে কে থাকবে? তুমি বাবার পাশে থাকো, আমি আসছি। আমি আসছি মা, আমি আসছি। এত বড় কলকাতা শহরে আমরা আমাদের ছেলেকে খুঁজে পাবো তো? পাবো, নিশ্চয়ই পাবো। তুমি ভগবানকে ডাকো, তিনি তোমার ডাক শুনতে পাবেন, আমাদের ছেলেকে আমাদের কোলে ফিরিয়ে দেবে। তুমি দেখবে ওই হাবা গোবা ছেলেটা একদিন এই বুড়ো বুড়ি জীবনটাকে নিয়েই ছাড়বে। রাখিল সনে ফুল রাখিল। ওই সালে গীতা আচার্য নামটা আমার পেছনে ছায়ার মতো ঘুরছে। ওই শালিকে আমি এমন শিক্ষা দাও, এই প্রকাশ নামটা শুনলে আতঙ্কে শিউরে উঠবে। বাবু বাড়িতে আছেন গো, দিনদয়াল বাবু। এই কোথায় যাচ্ছিস? আগে আমি একটু ভিতরে যাবো গো বাবু। ভেতরে যাবি মানে? জানিস এটা মন্ত্রীর বাড়ি? আরে মন্ত্রী মশাইয়ের সঙ্গেই তো আমি দেখা করবার জন্য আসছি গো বাবু। আরে এই প্রকাশ, এত রাত্রে চিৎকার করছিস কেন? দেখ, এই জঙ্গলি পশুটা ভেতরে ঢুকে আসতে চাইছে। এই, কে তুই? আমি সরোজ গো বাবু, সরোজ মুর্মু, সেই জঙ্গল মহল থেকে আসছি। প্রণাম গো বাবু। আরে এই থাক থাক, এই সরোজ, এখানে তোর কি দরকার? আমার বোনটারে খুঁজতে আসছি গো। জেল থেকে ছাড়া পাওয়ার পর ও গায়ের মোড়ল্লা বললো আমার বোনটা কি আপনার কাছে কাজ করতে আসছে, তাই তো আমি হন্যা হয়ে ছুটে এসেছি গো বাবু। আমার বোনটার সঙ্গে দেখা করতে চাই। তোর বোনের সঙ্গে দেখা করবি? হ্যাঁ গো বাবু, বোনটার জন্য না মনটা আমার বড় ব্যাকুল হয়েছে গো। শোন সরোজ, তোর বোনকে যে ধরে রেখেছে আমি তাকে দেখিয়ে দিলে তুই তাকে কি করবি? একটা দিব, সারা একেবারে খুশি খুশি করে দিব। ওইসব এটা ভেতরে রাখ। আমার বোনের জন্য আমি আপনাকেও মেরে দিতে পারি। আরে এই সরোজ, আমাকে মারার দরকার নেই। তোর বোনকে যে ধরে রেখেছে আমি তার ঠিকানা দিলে তুই তাকে মারতে পারবি? আলবাত পারবে। তার আত্মা পাত্তা ঠিকানা আমাকে দিন না গো বাবু। তাহলে শোন, আজ রাত্রে তুই ক্যাপিটাল নার্সিং হোমে যাবি। ক্যাপিটাল নার্সিং হোম? হ্যাঁ, ক্যাপিটাল নার্সিং হোম। কোনো চিন্তা করিস না, আমি নিজে গিয়ে তোকে সেখানে ছেড়ে দেবো। তারপর দেখবি 103 নম্বর বেডে একটা পেশেন্ট শুয়ে আছে, তুই তাকে গিয়ে একেবারে মেরে দিবি। মেরে দিব হুজুর। এই সরোজ, তোকে তা ধরে আনতে বললে তুই মেরে ফেলবি। তোর বোনকে যে ধরে রেখেছে তুই তাকে কিভাবে মারবি? কেন? আমার এই নেপালটা দু শরবত তার মুখে চালিয়ে দেবো। এই সরোজ, সালা 5-10 মিনিটের মধ্যে একেবারে সাফ হয়ে যাবে। আবে চুপ! এটা মার্ডার বলে প্রমাণ হয়ে যাবে, আপনি ফেসে যাবেন ডাইরেক্ট। আমাদের প্রুফ করতে হবে লোকটা আপনা আপনি মারা গেছে। সিবিআই ক্রাইম ব্রাঞ্চ কেউ টের পাবে না। আমাদের সতর্ক হয়ে কাজ করতে হবে। এই সরোজ, এদিকে আয়। হ্যাঁ বাবু। শোন, তুই তাকে এইটা দিয়ে মারবি, কেউ কিচ্ছু টের পাবে না। এটাতে মরে যাবে হুজুর। বেশ ইঞ্জেকশন দিয়ে মার্ডার করলে এটা মার্ডার বলে প্রমাণ হয়ে যাবে। ডাক, চুপ কর। তোর যে কত বুদ্ধি তোর তা আমার জানা আছে। নির্বোধ কোথাকার। ওরে বোকা, আমাকে দেখ, নিজের বুদ্ধিতে আজ আমি মন্ত্রী হয়েছি রে, মন্ত্রী। এই সরোজ, হ্যাঁ বাবু। এদিকে আয়। পেশেন্ট যখন মুখে চাদর ঢাকা দিয়ে শুয়ে থাকবে তুই তার কাছে চুপি চুপি গিয়ে সিরিঞ্জের ছুঁচটা তার শরীরে ঢুকিয়ে দিয়ে
পেছনের দিকটা এমনি করে টিপে খালি ছিরিংটা নিয়ে সোজা এখানে চলে আসবি। ব্যাস এতেই মরে যাবে হুজুর। আরে বাবা হ্যাঁ, আমাদের শরীরে যতটুকু বাতাস দরকার তার থেকে বেশি বাতাস ঢুকিয়ে দিলে ব্রেন স্ট্রোক, না হলে হার্ট অ্যাটাক হয়ে মারা যাবে। ও এবার আমি বুঝতে পেরেছি হুজুর, এবার আমি বুঝতে পেরেছি। ধরো তুই সেখান থেকে চলে আসার পর পেশেন্ট কিন্তু মারা যাবে। সাবধান সরোজ, খুব সাবধান। ওলি আপনি একদম চিন্তা করবেন না বাবু, ও কাম আমি করে দেব। তবে হ্যাঁ, কাম হয়ে যাওয়ার পর আমাকে কিন্তু আমার বোনের সঙ্গে দেখা করিয়ে দিতে হবে। হ্যাঁ একটা কথা মনে রাখবি সরোজ, বেড নাম্বার 103 103 103 হ্যাঁ 103 103 তো 103 খুব মনে থাকবে গো বাবু, খুব মনে থাকবে। ড্যাড বল, এটা তোমার মাথা নয়, একবারে কম্পিউটার। রেপ কেসের ইনভেস্টিগেশন করে চার্জশিট তৈরি করবি, কোর্টে যাবি, বাট ডোন্ট ওয়ারি, সে সুযোগ আমরা তোমাকে দেব না। আজ রাতের মধ্যেই ওই পাগলিটা উপরের টিকিট কাটবে, তারপর আমাদের সব রাস্তা পরিষ্কার। আমরা করব বিনতি কাবার। আচ্ছা, খাওয়া দাওয়ার পর বাগানে ঘুরতে তোমার একটু ভালো লাগছে? হ্যাঁ দিদিমণি, এখন আমার একটু তাহলে ভালো এখানে লাগছে। একটু বসো। হ্যাঁ গীতা, সীতার পাশে বসো। সোশ্যাল মিডিয়া একটা পেজ ওপেন করার জন্য ছবি তুলে রাখছি, 1 মিনিট। চলো, ফেসবুকে লাইভ ভিডিও হবে, সব মন খুলে বলবো। ওকে চলো, নাও স্টার্ট। নমস্কার, সবার প্রথমে আমার বাংলাদেশবাসীকে আমার ভূমিষ্ঠ প্রণাম। আমি গীতা আচার্য। আমি একটা সোশ্যাল মিডিয়া পেজ ওপেন করে আমার মনের কথাগুলো বলতে চাই। মহোদয়, আমি গরিব ব্রাহ্মণী করে মেয়ে। ডাক্তারের অনেক চেষ্টার পর সে পাগলিটা সুস্থ হয়ে গেছে। তার সে পাগলামি নেই, সে সম্পূর্ণভাবে সুস্থ। তাই তার কাছে আমি অনুরোধ করবো, তার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোর জন্য বলে। প্লিজ বলো। সবাইকে আমার প্রণাম। আমি সুস্থ হওয়ার পর ডাক্তারবাবুর মুখে শুনলাম এই গীতা দিদিমণির জন্য আমি একটা নতুন জীবন পেয়েছি। তাই সে আমার কাছে এক জীবন্ত ভগবান। তাই আপনাদের কিছু বলার আগে আমি একবার তার পায়ের ধুলো মাথায় তুলে নিতে চাই। আমি খুব সাধারণ একটা গরিব ঘরের মেয়ে। ঝাড়গ্রাম জেলার ছোট্ট গ্রামে আমার বাড়ি। আমার নাম সীতা মুর্মু। আমার দাদা সরোজ খুব কষ্ট করে লেখাপড়া শিখিয়ে আমায় গ্র্যাজুয়েট বানিয়েছিল। কিন্তু আমার দাদা চলে যাওয়ার পর ওই দীনদয়াল শর্মার কথায় আমি এই শহরে এসে পড়ি। সে বলেছিল আমাকে একটা সরকারি চাকরি পাইয়ে দেবে। কিন্তু এই শহরে আসার পর সে আমায় জোর করে একটা ফ্ল্যাটে গৃহবন্দী করে রাখে। তারপর আমার দাদাকে জেলের মধ্যে মেরে ফেলার ভয় দেখিয়ে আমাকে জোর করে একটা হোটেলের বার ডান্সার হতে বাধ্য করায়। তারপর হঠাৎ একদিন রাতে লেডিস এন্ড জেন্টলম্যান, আজ হোটেল ডলফিনের এই রঙিন সন্ধ্যায় আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করতে আসছেন মিস সিতারা।
मिलना खेला। लैला में लैला ऐसे हूँ लैला, हर कोई चाहे मुझसे मिलना खेला। जिसको भी देखूं दुनिया भुला दूं, मजनू बना दूं ऐसी मैं लैला। हो ये कैसे है लम्हे जो इतने हंसी है, मेरी आंखें मुझसे ये क्या कह रही है। तुम आ गए हो यही कैसे आए, ये दिल कह रहा है तुम्हें छू के देखूं। लैला लैला ऐसे हूँ लैला, हर कोई चाहे मुझसे मिलना खेला। আসতে পারে একই আপনি আপনি হঠাৎ এই অসময়ে অসময়ে এলাম বলে তো রসে ভরা টইটম্বর শরীরটা তোমার ভালো করে দেখতে পেলাম। এখন এখানে আমি একা আছি, তাই ভালোই ভালোই বলছি এখান থেকে বেরিয়ে যান। সীতা, বেরিয়ে যান বলছি। যাবো তো বটেই, তার আগে এই ফাঁকা ঘরে দেহে দেহ লাগিয়ে বসবো, চোখে চোখ রেখে গল্প করবো। অসভ্য ইতর, আমি না তোর মেয়ের বয়সী। সবাই যদি মাছি পিছি, আমি কি থাকবো উপবাসী? আরে এই জানোয়ার, তোর বাপ মা কি তোকে এই শিক্ষা দিয়েছে? ওই, যা গালাগালি দিবি আমাকে দে, বাবা মা তুলে গালাগালি দিবি না বলে দিচ্ছি। ছেড়ে দে, এখনো বলছি ছাড় আমায়। ওই তোকে ছেড়ে দিলে এখান থেকে কোথাও পালিয়ে যেতে পারবি না রে সীতা। হাতটা ছাড়। সীতা। ভালোই ভালোই বলছি হাতটা ছাড়। ওই সীতা, এই সীতা, তুই আমার গালে চড় মারলি। হ্যাঁ, এখন তো শুধু হাতে মেরেছি, আর দরকার পড়লে এই পায়ের জুতো খুলে তোকে মারতে মারতে এখান থেকে তাড়িয়ে দেবো। গেট আউট, আই সে গেট আউট রাইট নাও। ভালো লাগলো তোর মতো সুন্দরী কচি মেয়ের হাতে চড় খেতে, না আমার খুব ভালো লাগলো রে। আরে দাঁড়িয়ে আছিস কেন? তোর পায়ে জুতোটা খুলে আমাকে জুতো পেটা কর, মার। আরে শালিমা, না 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 না, আমার ভুল হয়ে গেছে, এরকম আর কখনো করবো না, সত্যি বলছি আমার ভুল হয়ে গেছে। ওই, এটা তোর দোষ নয় রে, এটা তো মেয়ে জাতির অভ্যাস। আরে শালিয়া, প্রতিনিয়ত সেই শরীরটাকে ছিঁড়ে ছিঁড়ে গেছে। এই অসহায় সীতা, এই অসহায় সীতা তার কামনার আগুনে দাও 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 করে চলে
তারপর হঠাৎ একদিন একটা ইনজেকশন নিয়ে এসে আমার শরীরের মধ্যে ফুটিয়ে দিল। মনে নেই, আমার আর কিচ্ছু মনে নেই। সেদিন থেকে আজ পর্যন্ত আমার আর কিচ্ছু মনে নেই। কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। যে সীতার দেহটাকে নিয়ে দীনদয়াল শর্মা নোংরা খেলা খেলেছিল, সে তার ছেলেও সেই দেহটাকে নিয়ে নোংরা খেলা খেললো। তাই আপনাদের কাছে আমার হাত জোর করে নিবেদন, প্লিজ আপনারা সবাই এগিয়ে আসুন, এগিয়ে সেই গরিব মেয়েটাকে ন্যায় দান করুন। আসুন না, আপনারা সবাই আসুন না, আমরা সবাই মিলে একসঙ্গে করছে উঠি। আচ্ছা সীতা, সরোজ আমার ব্যাপারে তোকে কিছু বলেনি? আমি রঘুবীর রায়। দাদা, বোন, তুমি এসেছো দাদা, তুমি এসেছো। কাঁদিস না, একদম চোখের জল ফেলিস না। যারা তোর এই সর্বনাশ করেছে আমি তোদের শেষ থেকে ছাড়বো। ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছে, এখন আপনারা আসতে পারেন। ওকে ইনজেকশন দিলে ও একটু বিশ্রাম নেবে। যাও বোন, যাও যাও। চলো গীতা, আমরা বাইরে গিয়ে অপেক্ষা করি। না রঘু বাবু, না, কেন জানি না মনে হচ্ছে এই লাইফটা দেখার পরে সীতার কোনো ক্ষতি হতে পারে, তাই এখানে আমাদের থাকা উচিত। তুমি একদম ঠিক বলেছো, চলো আমরা বাইরে গিয়ে অপেক্ষা করি। চলো। তুমি শুয়ে পড়ো, তোমাকে একটা ইনজেকশন দেবো। তুমি এখন বিশ্রাম নাও, কেমন? ওই তো 103 103। আমি কার গলা শুনতে পেলাম? এই তো মনে হচ্ছে আমার বোন সীতার গলা। আমার বোন সীতা। সীতা, তুই ভালো আছিস তো বোন? তুই ভালো আছিস তো? দাদা, আমি ভালো আছি। তুই আমাকে খুঁজতে খুঁজতে এত দূর চলে এলি দাদা। আরে বোন, আমি তোকে খুঁজতে কলকাতা শহরে চলে আসছি রে। না দাদা, তুই এক্ষুনি এখান থেকে চলে যাবি। এই শহরটা যে আমাদের গ্রামের মতো ভালো নয় দাদা, তুই এখান থেকে চলে যা। না রে বোন, আমি তোকে ছেড়ে কোথাও যাবো রে, কোথাও যাবো না দাদা, তুই এই শহরের দুই পেয়ে জানোয়ারগুলোকে চিনিস না। ওরা খুব ভয়ঙ্কর দাদা, ওরা তোর ক্ষতি করে দেবে দাদা। তুই এখান থেকে চলে যা, এক্ষুনি চলে যা। সীতা, তো কি হচ্ছে রে বোন? সীতা, তুই একদম চিন্তা করিস নাই রে। আমি না তোকে অনেক বড় হাসপাতালে নিয়ে যাবো রে, অনেক বড় হাসপাতালে নিয়ে যাবো। সীতা, সীতা, আমি মনে হয় আর বাঁচবো না। সীতা, তুই এখানে তুই বস না রে বোন, এখানে তুই বস। আমি ডাক্তার বাবুকে ডেকে নিয়ে আসছি রে, আমি ডাক্তার বাবুকে ডেকে নিয়ে আসছি। ডাক্তার বাবু, আরে ও ডাক্তার বাবু, তাড়াতাড়ি আসো লাগো। আরে কোথায় আছো গো? তাড়াতাড়ি আসো লাগো, আমার বোনটারে দেখো লাগো। আরে ও ডাক্তার বাবু, আমার মনে হয় এই জন্মে আমাদের আর দেখা না রে সীতা, তুই আমার কথা বলিস তাই রে, তোর কিছু হবে নাই। তোর দাদা আছে না? তোর দাদা আছে। তুই আমার কথা দে দাদা, তুই আমার কথা দে। আমি মরে গেলে তুই আমার
কিচ্ছু হবে না বোন। সীতা সীতা বোন আমি ডাক্তার বাবু আরে তাড়াতাড়ি হাত লাগো। আরে ও ডাক্তার বাবু আরে তাড়াতাড়ি হাত লাগো। আরে ও ডাক্তার বাবু তাড়াতাড়ি আসো আমার বোনটা দেখো গো। ও ডাক্তার বাবু ডাক্তার বাবু। সীতা 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 দিদিমণি আমি ওই শয়তান দীনদয়াল শর্মার কথায় বিষ ইঞ্জেকশন দিয়ে নিজের হাতে আমার বোনটারে মেরে ফেলাইছি গো। তুই কি করছিস সরোজ? সরোজ ওই দীনদয়াল শর্মা তুই আমার হাতে আমার বোন খুন করে মহাপাপ করছিস। আমি আমার বোনের মৃতদেহ শুয়ে প্রতিজ্ঞা করছি রে কারে বুকটা ফালা ফালা কইরা তোর কলিজাটা গ্রামে উপড়ালি বরে। দিদি এই দিদি দিদি তুই কোথায়? অতনু অতনু তুই কোথায়? আমি বাতেন তেতন সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু কোথাও আমার দিদিকে খুঁজে পেলাম না। এদিকে এদিকে আজ দুদিন হলো আমি কিচ্ছু খাইনি। আমি আর খিদের যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমার পকেটে একটাও টাকা ওই তো তেতনে এত খাবার বলে আছে আমি খাবো আমি চাই। কি শান্তি! ও মা গো জল দাও আমি জল এ মা এ তেতনে মা কোথায়? তাহলে আমি জল কোথায় খাবো? আমাকে জল কে দেবে? আমাকে জল কে দেবে? ওই তো স্টেশনে কল দিয়ে জল পড়ছে। আমি যাই আমি জল খেয়ে আসি আমি জল খেয়ে আসি। এবার কি হবে গীতা? সীতাকে কি করে ন্যায় বিচার দেবে? আমার কিছু ভালো লাগছে না রঘুবাবু, কিচ্ছু ভালো লাগছে না। সীতার মুখটা বারবার আমার চোখের সামনে ভেসে উঠছে। যে সীতার জন্য আজ আমি ঘর ছেড়ে বাইরে বেরিয়েছি আজকে আমাদের কাছে নেই। আমি ভীষণভাবে ভেঙে পড়েছি রঘুবাবু, ভীষণভাবে ভেঙে। আচ্ছা গীতা তুমি রেলওয়ে স্টেশনে কি করতে এসেছিলে? আমি যখন কলেজে পড়তাম তখন স্টেশনে অনেকবার রাত কাটিয়েছি। এই স্টেশনের যে ব্যস্ততম স্টেশন, এখানে বহু লোকে যাতায়াত হয়। শুনেছো গীতা, গতকাল লাইভ ভিডিও আপলোড করার পর অনেক ভালো রেসপন্স এসেছে। প্রায় 10 লক্ষ মানুষ তোমার সাথে যুক্ত হয়েছে। আর তারা কি বলছে জানো? গীতা আচার্য তুমি একটা আঞ্চলিক দল গঠন করো আর সেই দিনে সুপ্রিম হয়ে আগামী নির্বাচনে তুমি দাঁড়াও। না রঘুবাবু না, অসম্ভব, আমি পারবো না। আমি না গীতা না, যতক্ষণ আমি বেঁচে আছি পারতে তোমাকে হবে। হ্যাঁ গীতা, আমরা যদি সমস্ত সিটে ক্যান্ডিডেট দিতে পারি আমার বিশ্বাস তুমি জিতবে বা ডিসিশন তোমার হাতে। আচ্ছা গীতা তুমি একটু দাঁড়াও, আমি তোমার জন্য চা নিয়ে আসি কেমন? একদম চোখের জল ফেলো না, আমি আছি তোমার পাশে। হ্যাঁ রঘুবাবু আমার কথা শুনেছেন? রঘুবাবু আমার কথাটা শুনেছেন? আমার কথা এই তোমার ভাইয়ের চাকা, কিন্তু আমার ভাই স্টেশনে কি করে এলো? কার সাথে এলো? কিন্তু সে কোথায় গেল? আমি দেখতে পাচ্ছি না কেন? আমার ভাইকে আমি দেখতে পাচ্ছি না কেন? আমার ভাইকে আমি দেখতে পাচ্ছি না কেন? ভাই তুই কোথায়? দিদি আমি এখানে। ওই তো আমি তোকে দেখতে পাচ্ছি। তুই দাঁড়া দিদি, তুই দাঁড়া, আমি আসছি দিদি, আমি আসছি। আমার ভাই, আমার সোনা ভাই আমার কাছে আয় রে ভাই। দিদি এই দিদি এই দিদি তুই কাঁদতিস কেন? তুই কাঁদতিস কেন? আমাকে দেখ আমি কি কাঁদতি? আমি তো গুড বয়। কেননা আমি আজ আমার দিদিকে খুঁজে পেয়েছি, তাই আমি ভেলি ভেলি গুড বয়। তুই তো আমার ভেরি ভেরি গুড বয়, কারণ তোর দিদিকে তুই খুঁজে পেয়েছিস ভাই। দিদি এই ভাই তুই স্টেশনে কি করে এলি? আমি না ঘর থেকে একা লুকিয়ে পালিয়ে যেতে।
একা ঘর থেকে লুকিয়ে পালিয়ে এসেছিস, কিন্তু কেন ভাই কেন? জানি দিদি, রাতে না মাল আমি একসাথে থুয়েছিলাম। মা ঘুমিয়ে যাওয়ার পর আমি চুপি চুপি ঘুম থেকে উঠে পা টিপে টিপে লুকিয়ে পালিয়ে যেতে। কেন ভাই কেন? কেন আবার? পাড়া সবাই বললো তোর দিদি হারিয়ে গেছে, সে আর ফিরবে না। এই কথা শুনে আমি না খুব কষ্ট পেলাম, খুব কাঁদলাম। মাকে বললাম আমি দিদিকে খুঁজতে যাব, মা আমাকে থাকলো না। আমি বললাম আমি কলকাতা যাবো, মা আমাকে মারলো। জানি দিদি, মা না মেলে আমার পিঠটা ফাটিয়ে দিয়েছে। দেখ দিদি দেখ, মা মেলে আমার পিঠটা কেউ জানে না আমাদের। দানি দিদি, তোকে খুঁজতে দুদিন ধরে হেঁটে হেঁটে না আমার পাটা ফসকা পড়ে গেছে। দেখ না দিদি দেখ, আমার পাটা খুব ব্যথা করছে। জানিস দিদি, আমি না খিদের যন্ত্রণা সহ্য করতে না পেলে ওই তেতনে এত খাবার পড়েছিল, আমি না তেতে খেয়ে। এই দিদি দেখ না আমার পাটা খুব যন্ত্রণা করছে। দেখ তো আমার পায়ে কি হয়েছে, দেখ 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 আমার পায়ে কি হয়েছে দেখ। আমার ভাইয়ের পা ফুলে গেছে। এই দিদি এ তুই কি করতিস? দেখ 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 তেতনে কত লোক আমাদের দেখতে। দেখ আমার না এখন নদ্দা করতে ততল ঘতল মা খুঁজছে এই তেতন থেকে ঘতল। চুপ করে বস, লোকে দেখে দেখুক না, আমি তোমার ভাইয়ের পা টিপছি, তাই না? এই দিদি তুই যে লাতিল বেলায় ঘরে আমাকে একটা ঘুম পালানি গান তো না দিদি, তো না সেই গান তো আমাকে তো না। ঠিক আছে শোনাচ্ছি, চুপ করে বস, আমি পাটি বেঁধেছি আর গান শোনাচ্ছি। রাতের শেষে ঘনিয়ে আসে, ফুরিয়ে গেল বেলা, পাখিরা ফিরলো নিড়ে, আরের খেয়া এলো তীরে, মায়ের কোলে ফিরলো গোপাল, শেষ করে তার খেলা।
গীতা কোথায় গেল? গীতা তো কোথায় একা যাওয়ার মেয়ে নয়, নিশ্চয়কে কিডন্যাপ করা হয়েছে। একটা দিনদয়াল শর্মার কাজ, দিনদয়াল শর্মা আমার হাতেই কিন্তু তো শেষ মৃত্যু। কোথায় তুমি? বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা। পাঁচু গোপাল দাস, বাড়ি দেউলি। পাঁচু গোপাল দাস, বাড়ি দেউলি। আপনার বাড়িতে বিপদ, আপনি এক্ষুনি বাড়ি চলে যান। আচার্য, সভানেত্রী, রাজনীতি করবি এই দীনদয়াল শর্মার বিরুদ্ধে নির্বাচনের আমাকে অনুমতি দাও, এটাকে এখানে শেষ করে ও যখন রাজনীতি করে বলে স্কুলে অ্যাডমিশন নিয়েছে, ওকে আমি রাজনীতির ক খ একটু ভালো করে শেখাই। প্রকাশ, আমার ভাইকে ছেড়ে দাও, আমার ভাইকে ছেড়ে দাও। এই দিদি, এই দিদি, এলা এলা আমাকে মারতে কেন? আমি তো কোনো দুত্তমি করিনি, আমি তো গুড বয়, আমি তো ভেলি ভেলি গুড বয়। তুই না এদের মারতে মানা করলে দে, আমার না খুব লাগছে। আচ্ছা এলা কারা? এলা কি আমাকে জীবনের মতো মেলে দেবে? আরে ভাই না, তোর কিচ্ছু হবে না, তোর দিদি থাকতে তোর কিচ্ছু হবে না ভাই, কিচ্ছু। দিদি দিদি আমার ভাইকে ছেড়ে দাও। গীতা আচার্য, কি বলেছিলবে? আমাকে ফাঁসিতে চড়াবি, সত্য ন্যায় ধর্মের জন্য নিজেকে বলিদান দিবি। কেন না, আগে পরিবার, তারপর সমাজ। আগে সমাজ রে সমাজ, তারপর পরিবার। ছেড়ে দাও আমার ভাইকে, ছেড়ে দাও আমার ভাইকে। গীতা আচার্য, এই ডোনা শর্মা, এত পাপ ধর্মে সইবি না রে ডোনা শর্মা। শোন না, তোকে একটা কথা বলে রাখি, শোন, সময় কিন্তু কারো সমান যায় না, সময় বদলাবে। এমন দিন আসবে তোর মাথাটা কারো পায়ের নিচে থাকবে। আর তা যদি না হয়, ওপর দিকে দেখ, দেখ সেখানে একজন বসে আছেন, সে কিন্তু তোদের বিচার করবে। দেখ তোর ভাইকে কোন পায়ে তুলে পিষে মারছি, দেখ। বেরো না, ছেড়ে দাও, আমাকে যত খুশি মারো, কিন্তু আমার দিদিকে ছেড়ে দাও। হে ঠাকুর, আমার দিদিকে রক্ষা। ও মা, ওলা না আমাকে খুব মেলেছে। আর ওই দেখো দিদিকে বেঁধে লেখেতে। বাঁচাও মা, আমার দিদিকে বাঁচাও। এই দীনদয়াল শর্মা, আমি তোর কাছে হাত জোড় করে অনুরোধ করছি, দোষ করে যাবি তো তুই আমাকে মেরে ফেল, কিন্তু নিরীহ মানুষগুলোকে ছেড়ে আচার্য, তুই আমার জিনা হারাম করে দিয়েছিস, তোর জন্য আমার মন্ত্রী পদ চলে গেছে। ছাড়বো না, তোদের কাউকে আমি ছাড়বো না। আমি তোমাদের কাছে হাত জোড়া করছি, তোমরা আমাকে যত খুশি মারো, কিন্তু আমার দিদিকে ছেড়ে দাও, ছেড়ে দাও। তোমরা আমাদের ছেলে মেয়ে দুটোকে ছেড়ে দাও, ছেড়ে দিতে পারি, কিন্তু তোমাদের একটা কাজ করতে হবে। কাজ? কি কাজ? এই অভি, তুই এত ভয় পাচ্ছিস কেন বলতো? আরে বাবা, আমি তো তোর কাছে আছি নাকি? তোকে কিচ্ছু করতে হবে না, তোকে না শুধু আমার সঙ্গে একটা খেলা খেলতে হবে। খেলা? কি খেলা? কেন, চোর পুলিশ খেলা খেলবি আমার সঙ্গে। তাহলে আমার দিদিকে ঠেলে দেবে? হ্যাঁ, তুই খেলে তো দিদিকে এক্ষুনি ছেড়ে। ঠিক আছে, ঠিক আছে, আমি খেলবো। এই খেলবে। শরীর স্যার, তোমার রিভলভারে গুলিগুলো ঠিকঠাক সাজিয়ে রেখেছো? হ্যাঁ স্যার। দাও। এদিকে আয়, দেখ, এইটা নিয়ে না আমরা চোর পুলিশ খেলা খেলবো। আমি পুলিশ, আরে পুলিশটা হবে চোর। ওকে আমি মিছি গুলি মারবো, ও মরে গিয়ে না আবার বেঁচে উঠবে। মিছি মলে আবার বেঁচে উঠবে? খুব ভালো, আমি খেলবো। না ভাই না, ওটা সত্যি বলতে কত গুলি মারা আছে। তুই একদম চুপ করে না, আমি খেলবো। বলে গুড আঙ্কেল তোকে ঠেলে দে। না ভাই। তাহলে খেলা শুরু করি। খেলো।
দেখ আমার কাছে দাঁড়িয়ে দেখ, এই পুলিশ তুমি হবে চোর আর আমি হব পুলিশ। দেখ অভি, ওকে আমি মিছি গুলি মারবো, ও মরে গিয়ে না আবার বেঁচে উঠবে। এই অভি, কাছে গিয়ে দেখ দেখ। ও পুলিথান, পুলিথান, ও পুলিথান, মরে গেছে, মরে গেছে। দেখবি কেমন করে বেঁচে উঠবে, আবার বেঁচে উঠবে। হ্যাঁ দেখি দেখি কেমন বাজে দেখি। তাহলে দেখ, ওই ওঠ ওঠ। এই অভি, দেখলি তো কেমন করে বেঁচে গেল। খুব ভালো, খুব ভালো। আবার খেলো, আবার খেলো, আবার খেলো। এই বোকা ছেলে, এবার তো তোকে খেলতে হবে। নে ধর, এবারে কিন্তু তুই পুলিশ। আমি পুলিশ? খুব ভালো, খুব ভালো, আমি পুলিশ। ভাই না, এই ভয়ঙ্কর খেলা তুই খেলিস না রে ভাই, আমার কথা তুই চুপ কর, তুই একদম চুপ করে না। এটা তো মিতি তোর পুলিশ খেলা, আমি না খেললে না এলা তোকে থালবে না। আরে অভি, তুই না খেললে তোর দিদিকে কিন্তু আমি ছাড়বো না। আচ্ছা, আমি তো পুলিশ, তাহলে চোর কে হবে? চোর? চোর তোর বাবা। কি মজা, কি মজা। আমি পুলিশ, বাবা তো। আমি পুলিশ, বাবা তো। না, এই খেলা খেলিস না, আমার কথা শোন। এই খেলা তোর ছেলের সঙ্গে কোপারেট না করলে তোর ছেলে মেয়ে দুজনকেই আমি গুলি করে শেষ করে দেবো। বাবা ভাইকে বোঝাও, বাবা ভাইকে বোঝাও। তুই থাম গীতা, তুই থাম। তোর বাবাকে তার কর্তব্য করতে দে। একজন বাবার কাছে নিজের জীবনের চেয়ে ছেলে মেয়ের জীবনের দাম অনেক অনেক বেশি। মরার আগে আমি তোকে আশীর্বাদ করছি রে মা, তুই জয়ী হবি। এই শয়তানদের পরাস্ত করে তুই জিতবি রে মা, তুই জিতবি। আমি পুলিশ, বাবা তো। আমি পুলিশ। ভাই গুলি চালাবি না। ভাই ভাই আমার কথা শোন, ভাই গুলি চালাবি না। আমি পুলিশ, মা। বাবা। বাবা এই দিদি, এই দিদি, তুই কাঁদতিস কেন? বাবা তো মিথি বলেছে। দেখ দেখ বাবা আবার কেমন করে বেঁচে উঠবে দেখ। তুই একদম মন খারাপ করিস না। আমি বাবাকে মেলে ফেলেছি, আমি আবার বাবাকে বাঁচিয়ে দেব। এই অভি, এক্ষুনি বাঁচাবি কি বোকা ছেলে? আরো একবার খেল, তারপর তো না হয় একসঙ্গে বাঁচাবি। আবার খেলবো? তাহলে এবার তুই চোর, তোকে মারবো। হ্যাঁ তুই চোর। অভি, আমাকে নয় রে ভাই, আমাকে নয়। ওরে বোকা ছেলে, আমি আগে পুলিশ ছিলাম, এখন তুই পুলিশ। বোকা কোথাকার, পুলিশ কখনো পুলিশকে গুলি মারে না, পুলিশ তো চোরকে গুলি মারে। ঠিক ঠিক ঠিক। তাহলে এবার চোর কে হবে? এবারে চোর চোর তোর মা। আমি পুলিশ, তোর মা চোর। আমি পুলিশ, ভাই গুলি চালাবি না। মা। তোর পুলিশ খেলা, আমার খেলা হয়ে গেছে। ও বাবা, ও বাবা। ওঠা, মা তো বাঁচছে না। এই বাঁচছে না? না। ঠিক আছে, আর একবার ওদের নেড়ে দেখ। আবার দেখবো। দেখ। বেতে ওঠো না, বেতে ওঠো না। এটা তো মিথ্যে তোর পুলিশ খেলা। ও মা, ও মা, বেতে ওঠো না, আমার খেলা। এ যে রক্ত। এই অভি, এটা রক্ত নয়, এটা তো লাল রং। বোকা কোথাকার, তুই যাত্রা দেখিসনি? যাত্রাতে কেমন লাল রং মেখে মরে যায়, এটা হচ্ছে না সেই লাল রং। ওইটা রক্ত নয়, এটা লাল রং। ও বাবা, ও বাবা, বেতে ওঠো, বেতে ওঠো। এটা রক্ত নয়, লাল রং। এই অভি, এরা বাঁচবে কি করে বলতো? আসলে মানে তুই তো বাঁচানোর টেকনিকটা জানিস না, এরা বাঁচবে কি করে বল? তেতাবাল কেমন করে? তুই এক কাজ কর, বুঝলি, তুই নিজে মিছি মরে আবার বেঁচে উঠ। তুই যে টেকনিকে বেঁচে উঠবি, তোর বাবা মাকে না হয় সেই টেকনিকে বাঁচিয়ে তুলবি। ও
বাবা ও বাবা তুমি ওখানে থুয়ে থাকো, আমি মিতি মলে নেই, তারপর তোমাদের বাঁচানোর টেকনিক শিখিয়ে দেবো। আর তোমাদের বাঁচিয়ে দিলে না সবাই আমাকে গুড বাই বলবে। না ভাই না, ওরা আর বাঁচবে না, ওরা মরে তুই চুপ কর, তুই বেশি কথা বলছিস, তুই একদম চুপ করে দাঁড়া। ও বাবা আমি তোমার পাগল ছেলে বলে তুমি একদম মন খারাপ করবে না। ও মা আমি না কাল থেকে দুধ তুমি করবো না, তোমার সোনা ছেলে হয়ে থাকবো। দেখো মা দেখো, আমি মরে গিয়ে না তোমাদের বাঁচানোর টেকনিক শিখিয়ে দিচ্ছি, তোমাদের বাঁচিয়ে দিলে না সবাই আমাকে গুড বাই বলবে। দেখো মা দেখো, আমি মরলে কেমন গুড বাই হচ্ছি, দেখো বাবা দেখো, আমি মরলে কেমন গুড বাই হচ্ছি, দেখো মা গীতাচার্য একেই বলে রাজনীতি। ওই ডোনা, তোকে বলেছিলাম না সময় কারো সমান চাই না, সময় বদলাবে, আর সময় বদলেছে, তাই তোর মাদারও আমার পায়ের নিচে এসে পড়েছে। মারো দিদিমণি, তুই আমার সন্তানকে মেরে ফেলেছিস, আমার স্ত্রীকে মেরে ফেলেছিস, আমার সংসারটাকে চালিয়ে পুড়িয়ে তছনছ করে দিচ্ছিস। আজ তোর মৃত্যু এমন হবে, স্বয়ং ভগবান এমন মৃত্যু কাউকে দেয়নি। আরে আমি যদি এখান থেকে বেঁচে ফিরি তোরা কেউ রক্ষা পাবি না রে। তোরা কি ভেবেছিস এই ডোনা তোদের পায়ে তোর জীবন ভিক্ষা চাইবে? আরে না রে না, স্বীকার কর রে, স্বীকার। সরোজ, আও দিদিমণি, প্লাসটা দাও আমাকে। এই লাও দিদিমণি। না না, আয় আমার সন্তানটাকে যখন টুকরো টুকরো করে কেটে ফেলেছিলি, আমার স্ত্রীকে চালিয়ে পুরো তছনছ করে দিচ্ছিস। আজ তোকে তুই সেদিন আমাদের খোকা বাবুকে কেটে টুকরো টুকরো করে দিয়েছিলিস রে, আজ আমি তোকে কেটে টুকরো টুকরো করে দিব। সরোজ, এভাবে নয়, এভাবে নয়, ওকে এমন ভাবে মারতে হবে সিবিআই পুলিশ কেউ টের পাবে না, কেউ টের পাবে না। আমাকে টের পাবে। ওকে নিয়ে যা, ওর গাড়িতে বসে ভালো করে সিট বেল্ট বেঁধে ইঞ্জিন স্টার্ট করে আগুন লাগিয়ে দিবি। চল চলি, তুই সেদিন আমার বৌদিমণিকে মেরে পুড়িয়ে দিয়েছিলিস, আজ আমি তোকে জ্যান্ত পুড়িয়ে মারব রে। আগুন নিয়ে আগুন। গীতাচার্য
করেছো, তোমাকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না, কিছুতেই না। না 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 না, আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। না না না, আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। শুনেছি চৌধুরী বাড়িতে নাকি বসেছে আসো, শুনেছি চৌধুরী বাড়িতে নাকি বসেছে আসো। এসেছে কলকাতার সেই নাম করা নাট্য কোম্পানি, যে পালাটি করবে তারা নাম তিতাসের ঘর। বুঝলেন না টবা? তুমিও যাবে না আর আমিও যাব না। তুই তো যাবি না, হারাম যাবে। ওঠ শালা, ওঠ ওঠ, ওঠ। তুই আমার মাকে মেরেছিস। তুমি তো আমাকে সাসপেন্ড করেছো, তবু তোমার শান্তি হয়নি। আমাকে কুকুরের মতো মারছো কেন? ঠিক আছে, আর মারবো না। এই তো সুগার হয়েছে না? হ্যাঁ, আমার সুগার হয়েছে তুমি জানলে কেমন করে? তুই ইনসুলিন নিস? নিই তো, আমার কাছে আছে। বাবা। যেখানে যাই না কেন সব সময় কাছে কাছে রাখি। ভালো করেছিস। বলা তো যায় না, কখন হয়তো ঝট করে পড়ে পট করে মরে যাব। ও তুই তাহলে বাঁচতে চাস? তাই তো। তাহলে আর একটা ইনসুলিন নিয়ে নে। কেন আবার নেব কেন? আরে যেটা নিয়েছিস সেটা মার খেয়ে শরীরে জল হয়ে গেছে, আর যদি একটা না নিস এক্ষুনি হার্ট অ্যাটাক করে মরে যাবে। আমি মরে যাব তুমি জানলে কেমন করে? তোর যে সুগার আছে আমি জানলাম কি করে? ও ডাক্তারি, তাহলে তোমার জানা আছে। আরে ঠিক আছে, আর একবার ইনসুলিনটা নিয়ে নি। আমার জীবনটা তুই দুর্লভ, জানি না পরজন্মে মনুষ্য জন্ম হতে পারবো কিনা, তার তো কোনো গ্যারান্টি নেই। তুই আগের জন্মে মানুষ হবি। হবো তো, শুকর হয়ে জন্মাবি। এটাও তুমি জানো, সেই ভালো। শুকর হয়ে জন্মালে রাস্তায় অলিতে গলিতে স্বচ্ছ ভারত অভিযানে লাগবো। আর একবার ইনসুলিন নিয়ে নে। নিয়ে নেবো, ঠিক আছে, নিয়ে নিচ্ছি। হ্যাঁ, নেওয়া হয়ে গেছে। এবার একটা কাজ কর, ফোন করে তোর গ্রামের 4 জনকে এখানে আসতে বল। 4 জনকে আসতে বলবো কেন? তারা কি ইনসুলিন নেবে? আরে না, আসলে কি জানিস তো, 1 ঘন্টার মধ্যে তুই 3-3টে ইনসুলিন নিয়ে নিচ্ছিস, একটু পরে হার্ট অ্যাটাক করে মরে যাবি। তাই তোর দেহটাকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য ওই 4 জন লোকের দরকার। এত সহজ আমি মরবো না গীতা, তোকে মেরে আবার বোরকে দিনের প্রতিদিন এভাবে অত্যাচার করছিস, অনেক কষ্ট দিয়েছিস তাকে, তুই অনেক কষ্ট দিয়েছিস। শালা, তোরা সেদিন আমার নিজের হাতে আমার বোনকে খুন করেছিস, আজ আমি তোকে কিছুতেই ছাড়বো না রে। ওকে ছেড়ে দে সরোজ, আজ আমি ওকে কেটে টুকরো টুকরো করে রাস্তার কুত্তাগুলোকে খাইয়ে দেবো। ছেড়ে দে ওকে। না দাদা না, আমার স্বামীকে তুমি মেরো না দাদা। ও আমাকে মারুক ধরুক যাই করুক না কেন, তবুও আমার স্বামী দাদা। আমি তোমার কাছে আঁচল পেতে ভিক্ষে চাইছি দাদা, তুমি আমার শাঁখা সিঁদুর ভিক্ষে দাও দাদা, তুমি আমার শাঁখা সিঁদুর ভিক্ষে দাও, ভিক্ষে দাও, ভিক্ষে দাও। ওই जल प्रवाह पावितस्थले कलेवलं जलं वितां भुजङ्गतुङ्गमालिका कवट्टमट्टमट्टमन्विनाटवट्टमर्वयं चकारचण्डताण्डवं
नमो शिवः সরোজ, হ্যাঁ দাদা বাবু, চল ভাই। হ্যাঁ তাই চলো। এই চলো হারামির বাচ্চা। প্রকাশ শর্মা, একদিন তোর জন্য আমার এই দাদার মনে আঘাত দিয়ে তোর দেওয়া শাখা সিঁদুর পরে তোর হাত ধরে চলে এসেছিলাম, আর শেষে তুই কিনা আমার দাদাকেই মেরে ফেললি। আরে এই নে তোর শাখা, তোর দেওয়া সিঁদুর আমি মুছে দিলাম। হসপিটালে নিয়ে যাই। গীতাচার্য জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, গীতা শর্মা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। এই নির্বাচনে জিতবে কে? গীতাচার্য আবার কে? ভোট দেবেন কোনখানে? কথা চিহ্নের মাঝখানে। গীতাচার্যকে ত্রিশূল চিহ্নে ভোট দিন। ভোট দিন, ভোট দিন। গীতা শর্মাকে বিপুল ভোটে জয় করুন। জয় করুন, জয় করুন। গীতাচার্যকে বিপুল ভোটে জয় করুন। জয় করুন, জয় করুন। বিশেষ নির্বাচনী সংবাদ। কুসুমপুর বিধানসভা কেন্দ্রে গীতা আচার্য বিপুল ভোটে জয়লাভ করেছেন এবং পার্টি গীতা আচার্যকে তাদের নেত্রী হিসেবে মেনে নেওয়ার পর মুখ্যমন্ত্রী হিসাবে গীতা আচার্য রাজ্যপালের কাছে সরকার গঠনের জন্য দাবি রেখেছেন। অপরদিকে দীনদয়াল শর্মা 40টি আসনে জয়ী হয়ে বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। বিশেষ নির্বাচনী সংবাদ এখানেই শেষ হলো। নমস্কার, আমি গীতা আচার্য ঈশ্বরের নামে শপথ করে বলছি, ভারতের সংবিধানের প্রতি আমি শ্রদ্ধা নিষ্ঠার সহিত মেনে চলব। ভারতের সার্বভৌমত্ব ও স্বতন্ত্রতা আমি রক্ষা করব। এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমার দায়িত্ব নিরপেক্ষভাবে আমি পালন করব। বিনা পক্ষপাতে সমস্ত মানুষের প্রতি ন্যায় নীতি অনুসারে আমি ন্যায় দেব। শোন গীতা, আমি ঠিক করেছি আজ এই মুহূর্তে তোকে এই ঘর ছেড়ে গ্রাম ছেড়ে চিরদিনের মতো চলে যেতে হবে। বাবা চুপ, আর একবার মা বলে ডাকবি তো আমি তোর গালে জোরে জোরে থাপ্পড় মারবো। মা, এই দিদি দাঁড়া দাঁড়া বলছি, এটা মিথি তোর পুলিশ খেলা, আমি না খেললে না এরা তোকে ছাড়বে না। বাবা মরার আগে আমি তোকে আশীর্বাদ করছি রে মা, তুই জয়ী হবি, এই শয়তানদের পরাস্ত করে তুই জিতবি রে মা, তুই জিতবি। তুমি কোথায় আছো বাবা? ফিরে এসো বাবা, মা ভাইকে নিয়ে তুমি ফিরে এসো। দেখে যাও তোমার মেয়ে গীতাকে, দেখে যাও ছোটবেলায় ন্যায় নীতি অনুসারকে মেনে চলেছে, কোথায় এসে পৌঁছেছে। ফিরে এসো বাবা, মা ভাইকে নিয়ে তুমি ফিরে এসো। নমস্কার ম্যাডাম। ও সরোজ, এদিকে এসো। কিন্তু আরে ভয় পাচ্ছ কেন? কারণ আপনি যে এখন মুখ্যমন্ত্রী গো, আর আমি যে একজন সাধারণ আদিবাসী মানুষ। কি বলে তুমি? আপনি যে এখন মুখ্যমন্ত্রী। কেন একজন মুখ্যমন্ত্রীকে কারো বোন হতে পারে না? দিদি বলি সীতা, সীতা বলে ডেকো সরোজ। একটিবার তোমার সীতা বোন মনে করে আমাকে গীতা বলে ডেকো। গীতা। ম্যাডাম ধন্যবাদ জানাতে এসেছি ম্যাডাম, আপনি আমার সাসপেনশন তুলে পুনরায় আমাকে রিজন করার আদেশ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ। আদেশ? আমি আদেশ দিয়েছি? আমি আদেশ দিয়েছি? হ্যাঁ আমি আদেশ দিয়েছি, আমি আদেশ দিয়েছি রঘু বাবু, আমি আদেশ দিয়েছি হোম ডিপার্টমেন্টকে। আর বলেছি যেদিন রঘুবীর রায় চাকরিতে জয়েন করবে সেদিন একটা উৎসব হবে, স্বাগত সম্বর্ধনা উৎসব। আর সেই উৎসবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমি রঘুবীর রায়ের পা ধরে ক্ষমা চাই। না না ম্যাডাম না, আপনি কি করছেন ম্যাডাম, আপনি কি করছেন? মিস্টার রঘুবীর রায়, পূর্বতন সরকারের দ্বারাই আপনি যে নির্যাতন সহ্য করেছেন, দেশের জন্য সবকিছু ত্যাগ করেছেন, নিজের স্ত্রী পুত্র হারিয়েছেন, সেসবের বর্তমান সরকার আপনাকে কোনোদিন ফিরিয়ে দেবে না। কিন্তু এই সরকার আপনার মতো অনেস্ট পুলিশ অফিসারকে মাথায় করে ডাকবে। ম্যাডাম
গীতা গীতা বলে ঠিক করে গীতা, এখনো আমি তোমার সেই গীতা, যে গীতাকে তুমি তোমার কাঁধে করে বোঝা করে বয়ে নিয়ে এসেছো। গীতা এখনো আমি তোমার সেই গীতা, এই গীতা এখনো তোমার লাল চোখে ধমকের অপেক্ষায় আছে। তা থেকে তুমি আমি বঞ্চিত করো না রঘু, বঞ্চিত করো না। সরোজ, হ্যাঁ দিদি বলি। রঘুবাবুকে ভেতরে নিয়ে যাও, বিশ্রামের সময় হয়ে গেছে। হ্যাঁ চলো গো দাদা বাবু, ভিতরে চলো, ভিতরে চলো। অফিসার, তোমার অফিসারকে বলে দাও তার গরম তার কাছে দেখাবে, আমার কাছে নয়, কারণ আমি একজন বিরোধী দলনেতা। আপনাকে কেউ কি ভুলতে পারে? তা আপনি কি জন্য এখানে এসেছেন আমি কিন্তু জানি না, কিন্তু বিশ্বাস করুন আমি কিন্তু আপনাকে মনে মনে খুঁজছিলাম। আমাকে খুঁজছিলে কেন? খুঁজছিলে ওই যে রাজনীতির ক খ পাঠ পড়াবো বলে। আমি জানি আপনি যখন 40 জন বিধায়ক নিয়ে বিরোধী দলনেতা সেজেছেন তখন আমাকে ভালোভাবে রাজ্য চালাতে দেবেন না, তাই আপনার মরা দরকার। আমাকে মারা এত সহজ নয়, কারণ আমি একজন বিরোধী দলনেতা। আমি মরে গেলে দেশে প্রতিবাদের ঝড় উঠবে, কলেজ রাস্তাঘাট সব বন্ধ হয়ে যাবে, চারিদিকে বিদ্রোহের আগুন জ্বলবে, আর আমার দলের লোকেরা তখন বন্ধ রাখবে, বন্ধ, আর তখনই তোমার সরকারটা এমনিতে পড়ে যাবে। হেসে নাও দিন শর্মা, হেসে নাও, শেষ হাসিটা হেসে নাও। সিকিউরিটি, এই লোকটা আমার ইজ্জত নেওয়ার চেষ্টা করেছিল। শুনি অভিশাপ, সংসার করেছে তিরস্কার, সমাজ দিয়েছে অভিশাপ, সংসার করেছে তিরস্কার, বদলে গেছে ভাগ্য লেখা, তাই তো প্রতিবাদের ঝান্ডা নিয়ে আসছে অন্য সমাজের বন্যী শিখা। আমার ভারতবর্ষ স্বাধীন